আসসালামু আলাইকুম সকলকে। তো এখন আমরা হচ্ছে এই পর্যায়ে রক্তের কাজ সম্পর্কে জানবো। আমরা রক্তের ক্লাসিফিকেশনটা শেষ করেছি। হ্যাঁ, রক্তের কাজ রক্তের কাজ তো রক্তের কাজের শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অক্সিজেন পরিবহন। রক্ত আমাদের অক্সিজেন পরিবহনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জানি রক্তের তিনটা রক্তকণিকা আছে, আমাদের আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচ্চক্রিকা। আমাদের যে আরবিসি আছে, আরবিসির যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটা হিমোগ্লোবিন রূপে হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। এই হিমোগ্লোবিনটা আলটিমেটলি সেল বা কোষ পর্যন্ত পৌঁছায় এবং কোষে গিয়ে সে আবার কি হয়, এটা সেলে যায়, সেল বা কোষে যায়। কোষে গিয়ে সে আবার হিমোগ্লোবিন এবং অক্সিজেনে পরিবর্তিত হয় এবং এই অক্সিজেনটা আলটিমেটলি কোষে প্রবেশ করে। এটা কোষে প্রবেশ করে হিমোগ্লোবিন বেরিয়ে যায়। তো এইভাবে মূলত আমাদের অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রক্তটা। এরপরে আমাদের যে আমরা পড়েছি রক্তের প্রধান যে দুটো উপাদান, একটা হচ্ছে রক্তকণিকা, সেকেন্ড ওয়ান রক্তরস। যে রক্তরসের কথা আমরা পড়েছি, এই রক্তরসটা মূলত আমাদের আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই আমাদের রক্তরসটা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাছাড়াও আমাদের রক্তকণিকাটাও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি বলি এই যে রক্তরসটা বাইকার্বনেট হিসেবে, রক্তরসের যে বাইকার্বনেট, যদি আসলে বলা নেই কথাগুলো তোমাদের বইয়ে, রক্তরস বাইকার্বনেট হিসেবে ACO3- বাইকার্বনেট রূপে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনে ভূমিকা পালন করে। তাছাড়া হিমোগ্লোবিন, আমাদের যেখানে আরবিসির যে হিমোগ্লোবিনটাও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা খাদ্যসার পরিবহনেও আমাদের রক্তের ভূমিকাটা আসলে দেখব। খাদ্যসার পরিবহনেও আমাদের রক্তের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। খাদ্য সার মানে কি, আমরা যে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন নামে চিনি। আমরা খাবার খাইলাম, আমরা লাইক ভাত খাইলাম বা শর্করা জাতীয় খাদ্য খাইলাম, রুটি। এই ভাতটা আলটিমেটলি আমাদের শর্করা জাতীয় একটা খাদ্য। এটা এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হচ্ছে আলটিমেটলি গ্লুকোজ। এটা গ্লুকোজে তৈরি হবে। এই গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট ডাইজেশন। আমরা প্রোটিন জাতীয় কিছু খাইলাম, লাইক আমরা মাংস খাইলাম, ওই মাংসের এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। দেন আমরা যদি কখনো তেল জাতীয় যা খাই, ওখান থেকে আমরা গ্লিসারল, তারপর ফ্যাটি অ্যাসিড এগুলো পাই। তো আমরা যদি লিখি ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড ইত্যাদি পাচ্ছে। এই যে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন গ্লুকোজ আমরা খাচ্ছি হলো আমাদের মুখ দিয়ে, বাক্যাল ক্যাভিটি দিয়ে, আলটিমেট এটা আমাদের পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত ডিউটেরিয়াম জেজোনিয়াম মিলিয়ামে পৌঁছাবে এবং মিলিয়াম থেকে আলটিমেট এগুলো শোষিত হবে, ডিউটেরিয়াম জেজোনিয়াম মিলিয়ামে শোষিত হয়ে আলটিমেটলি ব্লাডে চলে যাবে। এই ব্লাডের মাধ্যমেই এই গ্লুকোজটা কার দরকার, প্রত্যেকটা সেলের। কেন দরকার? শ্বসনের জন্য, এটিপি তৈরি করবে। তো এই গ্লুকোজটা শেষ পর্যন্ত আমাদের এই রক্তের মাধ্যমে পৌঁছে যাবে আমাদের প্রত্যেকটা সেলে, বা যেখানে যার দরকার সেখানে সে পৌঁছে যাবে এবং এই পরিবহনের জন্য দায়ী হচ্ছে আমাদের রক্তটা। তাহলে আমাদের যে খাদ্যসার পরিবহন, রক্তরস, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই রক্তটা। ওকে, দেন তাপের সমতা রক্ষা, আমাদের যে বডি টেম্পারেচার, তাপের সমতা রক্ষা, আমাদের বডি টেম্পারেচার রেগুলেট করে আমাদের এই রক্তটা একরকমভাবে দেহের মধ্যে অনবরত দহন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা জানি অক্সিজেনের সাথে যে কোনো বিক্রিয়া মানে হচ্ছে দহন বিক্রিয়া, বা আমাদের এখানে জারণ বিক্রিয়া আমরা যেটাকে চিনি। তো দহন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, এতে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রা তাপ সৃষ্টি হয় এবং তার রক্তের মাধ্যমে, আমরা যেহেতু রক্তের সর্বোচ্চ অঙ্গ পরিবাহিত হচ্ছে, রক্তের মাধ্যমে তাপগুলো আলটিমেটলি ছড়িয়ে পড়ে সবখানে এবং তাপের সমতাটা রক্ষিত হয়। এছাড়া আমাদের 5 নম্বর কাজের মধ্যে দেখব বর্জ্য অপসারণে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের রক্তটা। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা সেলে দেখলাম, প্রত্যেকটা সেলে গ্লুকোজ গেল, অক্সিজেন গেল, এখানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হলো, শ্বসনের জন্য যে বিক্রিয়াগুলো হওয়া দরকার এগুলো হলো। তাহলে এখানে এবার আমাদের কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, ইউরিক অ্যাসিড, যেগুলো আমাদের আলটিমেটলি কোনো দরকার নাই আমাদের বডির জন্য। এগুলা আমাদের প্রত্যেকটা সেল থেকে বাহিত করে নিয়ে যাবে একদম আমাদের লিভার, বা যে জায়গায় আমাদের এগুলো এক্সপ্রেশন হবে, এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ আমাদের এই রক্তের। তাহলে আমাদের যে বর্জ্য পদার্থগুলো আমাদের দেহের জন্য দরকার না, লাইক ইউরিক অ্যাসিড, এইগুলোকে আমাদের তার অপসারণ স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, এটা হচ্ছে আমাদের রক্তই করে থাকে। ঠিক আছে, তাছাড়া আমাদের যে আরেকটা কাজ বলতে পারি হরমোন পরিবহন। তো আমরা যখন অধ্যায়ের শুরুতে আসলে হরমোন বিষয়টা পড়েছিলাম, তখন দেখেছিলাম যে হরমোন হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে এটা সিক্রেশন হয়, এন্ডোক্রাইন বা অন্তঃকরা গ্রন্থি থেকে। এই অন্তঃকরা গ্রন্থির জন্য একটা ক্রাইটেরিয়া আমরা পড়েছিলাম, এখানে কোনো ডাক্ট
থাকবে না, মানে এখানে কোনো নালী থাকবে না। নালী না থাকলে এই হরমোনটা কিসের মাধ্যমে পরিবাহিত হবে? রক্তের মাধ্যমে পরিবাহিত হবে, রক্তের মাধ্যমে পরিবাহিত হবে হরমোনটা। আমরা জানি নালীর মাধ্যমে যদি না হয়, রক্তের মাধ্যমে মিশে এটা যে জায়গায় কাজ করার কথা সেই জায়গায় গিয়ে কাজ করবে। তাহলে এটা যাবে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে যাবে, বুঝে গেছে? এরপরে আমরা দেখব এই রক্তটা আসলে রোগ প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে। লাইক আমরা যে 3 প্রকারের রক্তকণিকা পড়েছিলাম, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। এখানে যে আমরা ডব্লিউবিসি পড়েছিলাম, ডব্লিউবিসি বা প্লেটলেট পড়েছি, শ্বেত রক্তকণিকা পড়েছিলাম। এই শ্বেত রক্তকণিকার কিছু ক্লাসিফিকেশন আছে। এটা হচ্ছে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মাঝে আমরা পাবো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এখানে যে নিউট্রোফিল আমরা দেখছি, এই নিউট্রোফিলটা হলো আমাদের যে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে আগত জীবাণু যেগুলো আমাদের জন্য খারাপ, আমাদের বডি এটাকে অ্যান্টিজেন হিসেবে জানে, এগুলোর বিরুদ্ধে কাজ করে, এগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, ফলে আমাদের দেহ আমাদের ওই জীবাণু থেকে রক্ষা করে। এর বাইরে আমাদের যে মনোসাইট আছে অ্যাগ্রানুলোসাইটের, এই অ্যাগ্রানুলোসাইটও মনোসাইটটা আমাদের দেহে আসলে এটা ম্যাক্রোফেজের মতো কাজ করে এবং এটা আলটিমেটলি আমাদেরকে সেভ করে আমাদের বাইরের জীবাণুর বিরুদ্ধে। তো এইভাবে আসলে তার রোগ প্রতিরোধ কমাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর 8 নম্বর কাজে আমরা দেখব সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা আমরা সাহায্য করে দেখলাম যে প্লেটলেট, যেটা অনুচক্রিকা আমরা পড়লাম, অনুচক্রিকা নামক যে রক্তকণিকাটা আমাদের দেখলাম, সেটা আমাদের ব্লিডিং হলে ওখানে রক্ত জমাট বাঁধে থ্রম্বোসাইসিস বা ব্লাড ক্লটিং প্রক্রিয়ায় দেন আমাদের রক্ত জমাট বাঁধার মাধ্যমে ব্লিডিংটা নিয়ন্ত্রণ করে বা ব্লিডিং প্রক্রিয়াটা থামায়। তো এভাবে আমাদের রক্তের এই 8টা কাজ আমরা দেখলাম আর কি, ঠিক আছে? ওকে, তো এগুলোই হলো তো মূলত আমাদের রক্তের কাজ। আমরা পরবর্তীতে রক্তনালী সম্পর্কে জানবো আর কি। ওকে, তাহলে এখন আমরা রক্তনালী সম্পর্কে জানবো বা ব্লাড ভেসেল সম্পর্কে, ঠিক আছে? রক্তনালী বা ব্লাড ভেসেল। ওকে, তো আমরা যখন আমাদের অধ্যায়টা শুরু করেছিলাম, আমরা তো দেখেছিলাম যে আমাদের মানবদেহের রক্ত সংবহন তন্ত্রকে আমরা বদ্ধ রক্ত সংবহন বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বলেছিলাম। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলার একটাই কারণ, সেটা হচ্ছে মানবদেহের রক্তটা হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্য আমাদের যে পর্বগুলো আছে, লাইক আমাদের নিডারিয়া, প্লাটিয়া হেলমিনথিস, নেমাটোডা, ওগুলোর মতো আমাদের হিমোসিল থাকে না, বার্থোফোডের মতো আমাদের কোনো হিমোসিল থাকে না। ওখানে আমাদের রক্তটা একটা রক্তনালী হৃৎপিণ্ডের মাঝে আবদ্ধ থাকে, যার কারণে আমরা অ্যানিলিড এবং কর্ডেরা পর্বের প্রাণীদেরকে আলটিমেটলি আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই। মানুষের মাঝে আমরা বদ্ধ রক্ত সংবহন দেখতে পাই, কারণ আমাদের রক্তনালী আছে, হৃৎপিণ্ডের মাঝে আছে, যে দুটার মাঝে আলটিমেটলি আমাদের রক্তটা আবদ্ধ। তো রক্তনালীর ক্লাসিফিকেশনে যদি আমরা দেখি, আমরা যদি একদম জাস্ট রভাবে 3 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখব ধমনী বা আর্টারি। একদম শুরুতে আমরা দেখব ধমনী, তারপর হচ্ছে শিরা বা বেইন, তারপর 3 নম্বরে আমরা দেখব কৈশিক জালিকা। তাহলে আমরা রক্তনালী টোটাল 3 প্রকার দেখলাম: ধমনী, শিরা, কৈশিক জালিকা। ধমনী বা আর্টারি, শিরা বা বেইন, কৈশিক জালিকা বা ক্যাপিলারি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা জানবো আসলে ধমনী নিয়ে। হ্যাঁ, শুরুতেই ধমনী নিয়ে পড়ব। তো ধমনী বা আর্টারি, তো এটা হচ্ছে সেই রক্তনালী যে রক্তনালীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। তাহলে এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করবে। এটা হচ্ছে এক্সচেঞ্জ করবে। আমরা বুঝবো আসলে কীভাবে এক্সচেঞ্জটা করে। তো ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। তাহলে যেসব রক্তনালীর ভিতর দিয়ে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত বাহিত হয়, এবং এটা হৃৎপিণ্ড থেকে, এটা মনে রাখবা যে এটা হচ্ছে হার্ট থেকে ফুল বডিতে, আর শিরা হচ্ছে ফুল বডি থেকে যাবে কোথায়? হার্টে। ফুল বডি থেকে হার্টে যাবে। বি কেয়ারফুল, প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মাথায় রাখো, তাহলে যে আমাদের হৃৎপিণ্ডের সার্কুলেশনটা করতে বেশ সুবিধা হবে। তাহলে ধমনীর মাধ্যমে সচরাচর আমরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হতে দেখব, ব্যতিক্রম একটা থাকবে অবশ্য। শিরার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন দেখব, ব্যতিক্রম একটা থাকবে। আচ্ছা, ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হবে, শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন হবে। ধমনীর ডিরেকশন কেমন হবে? এটা হার্ট বা হৃৎপিণ্ড থেকে, আমাদের যে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সাপ্লাই দেবে হচ্ছে আমাদের ধমনীর মাধ্যমে। তাহলে হৃৎপিণ্ড থেকে সারা দেহে, এটা হৃৎপিণ্ডে শুরু হবে। তাহলে এটা শুরুই হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সাপ্লাই দেবে আমাদের ধমনী। শিরা হচ্ছে ফুল
ফুল বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টে আসবে হলো শিরার মাধ্যমে। সারা দেহ থেকে রক্ত আসবেই হার্টে, আর ধমনির মাধ্যমে হার্ট থেকে যাবে সারা দেহে। বুঝে গেছে? তাহলে হার্ট থেকে যাবে হলো ধমনি, হার্টে আসবে হলো শিরা। ওকে, আচ্ছা, তাহলে ধমনির শুরুই হয় হার্টে, শিরার শেষ হয় হার্টে। বুঝে গেছে? ধমনির শুরু হবে হার্টে, শিরার শেষ হবে হার্টে। ওকে, দেন তাহলে যেসব রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত বা এক্স্যাক্টলি বলতে গেলে অক্সিজেনযুক্ত রক্তটা বাহিত হয় তাকে আমরা বলি ধমনী। একমাত্র ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী একমাত্র ব্যতিক্রম, পালমোনারি আর্টারি। ফুসফুসীয় ধমনী হচ্ছে একটা ব্যতিক্রম ধমনী যেটা ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, যেটা ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ভালোভাবে মাথায় রেখো, ফুসফুসীয় ধমনী হচ্ছে এমন একটা ধমনী যেটা ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কারণ ধমনী হলেই আমরা জানি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করার কথা ছিল, বাট এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। গেল। তাছাড়া ফুসফুসীয় ধমনীর বেলায় হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা আমরা দেখলাম, তাহলে এটা কীভাবে যাবে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে যাবে। ওকে, তো ধমনীর প্রাচীর কেমন? ধমনীর প্রাচীর হলো পুরু এবং স্থিতিস্থাপক। তাহলে ধমনীর কিছু ফিচার বা যদি আমরা পড়ি ফিচার্স বলতে পারি, ফিচার্স ধমনীর কিছু কথাবার্তা যদি আমরা বলি, ধমনীর প্রাচীর হলো পুরু, ধমনীর প্রাচীর হলো পুরু এবং ইলাস্টিক মানে স্থিতিস্থাপক। ধমনীর প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক। এর নালীপথ ক্যানেলটা কেমন? ক্যানেলটা সরু, নালীপথ হচ্ছে কেমন? সরু, এবং কোনো কপাটিকা থাকে না, যেখানে কোনো নালীপথে কি নাই? কপাটিকা নেই। খুবই গুরুত্বপূর্ণ ফিচার, ধমনীর জন্য কোনো কপাটিকা থাকে না। হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণের সময় সারা দেহের সব ধমনীতে রক্ত প্রবাহিত হয়। আমাদের যখন হৃৎপিণ্ড সংকুচন হয়, হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণে ধমনীতে রক্ত প্রবাহিত হয়। তাহলে হৃৎপিণ্ডের যখন সংকুচন প্রসারণ হয় তখন আমরা সারা দেহের ধমনীতে রক্ত প্রবাহিত হয়, এবং ওই সময় ধমনী গাত্র মানে ধমনীর গা, যদি ধমনী হয়, ধমনীর যে ওয়াল আছে এই ওয়ালটা সংকুচিত হয় প্রসারিত হয়, সংকুচিত হয় প্রসারিত হয়। এই যে ধমনীর এই সংকুচন এবং প্রসারণ, ধমনী একবার ছোটো হওয়া একবার বড় হওয়া, ছোটো হওয়া বড় হওয়া, এই প্রসেসটাকে বা এই বিষয়টাকে আমরা বলি নাড়ী স্পন্দন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাড়ী স্পন্দন। তাহলে হৃৎপিণ্ডের যখন সংকুচন প্রসারণ ঘটে, এই ধমনী গাত্রের সংকুচন প্রসারণ বা স্ফীতি ঘটতে থাকে, সংকুচন স্ফীতি ঘটতে থাকে, তখন এটাকে আমরা বলি নাড়ী স্পন্দন। আমাদের হাতের কবজি এইভাবে হাত দিলে নাড়ী স্পন্দনটা টের পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এই নাড়ী স্পন্দনের প্রধান কারণ হলো আলটিমেটলি আমাদের ধমনীর স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতার জন্য এটা হয়। ওকে, তাহলে ধমনীর বিষয়ে আমাদের এটা একটু জানলে চলবে যে ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই করবে। ধমনী শুরু হবে হার্টে, শেষ হবে পেরিফেরাল বডিতে, এবং এই ধমনীর মাঝে একমাত্র ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, যেটা ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তাছাড়া ধমনীর আরও কিছু ফিচার যদি আমরা পড়ি, ধমনীর প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক, এবং এর যে নালীপথ এটা হচ্ছে সরু, কপাটিকা থাকে না। হৃৎপিণ্ড সংকুচন প্রসারণে ধমনীতে রক্ত প্রবাহিত হয়, এবং হৃৎপিণ্ড সংকুচন প্রসারণে গাত্রটা সংকুচন হয়, স্ফীত হয়। এটাকে আমরা নাড়ী স্পন্দন বলি। নাড়ী স্পন্দনের কারণ হচ্ছে ধমনীর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। বুঝে গেছে? তো এখন আমরা শিরা বা বেইন নিয়ে আলোচনা করব। শিরা বা বেইন। ওকে, শিরা বা বেইন। তো শিরা হচ্ছে কি? যেখানে শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টে নিয়ে আসবে। তাহলে শরীরের বিভিন্ন অংশ থেকে হার্টে নিয়ে আসবে যে নালীর মাধ্যমে রক্তটা, সেটা হচ্ছে শিরা। তাহলে শিরা অবশ্যই ক্যারি করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে শিরার মাধ্যমে কোন রক্ত ক্যারি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কী থেকে কীতে? সারা দেহ থেকে হার্টে বা হৃৎপিণ্ডে। তাহলে শরীরের বিভিন্ন অংশ থেকে যেসব নালীপথ দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে আমরা শিরা বলি। ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটা ছাড়া বাকি যে সব শিরা সেগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে।
এখানে একটা ব্যতিক্রম পাবো, তাহলে শিরা সচরাচর ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা সচরাচর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। একমাত্র ফুসফুসীয় শিরা, একমাত্র ফুসফুসীয় শিরা যেটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। বুঝে গেছে? তাহলে আমরা দেখলাম ফুসফুসীয় শিরা হচ্ছে একমাত্র ব্যতিক্রম যেটা শিরা হওয়া সত্ত্বেও শিরা স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তবে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন যেটা একমাত্র শিরা যেটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে ফুসফুস থেকে হার্টে। ঠিক আছে? ওকে, তো এক্ষেত্রে দেখো ধমনী অক্সিজেনযুক্ত ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। নাম উভয় পাশে ফুসফুসীয় আছে বা পালমোনারি থাকবে। তো প্রত্যেকে তার ক্যারেক্টার থেকে ভিন্নধর্মী রক্ত পরিবহন করতেছে উভয় ক্ষেত্রে। ঠিক আছে? গেল। তাহলে এটা গেল যে এটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করতেছে একমাত্র ফুসফুসীয় শিরাটা আর কি। হ্যাঁ, তো দমনের মতো শিরাও সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেমভাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আমাদের হার্টে নিয়ে আসবে। এছাড়া আমরা শিরার বিভিন্ন স্থলে কৌশিক নালী থেকে আরম্ভ হয়। আচ্ছা, আমি যদি একবার খুবই ছোটোভাবে বলে দিই, এটা হচ্ছে আমাদের একটা সেল। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সেল। যেই সেলে অক্সিজেন দরকার, যেই সেলে গ্লুকোজ দরকার, যা যা দরকার আর কি সব লাগবে তার সেলে। কে দিবে? ব্লাড দিবে, ব্লাড বা রক্ত দিবে, এগুলা রক্তের মাধ্যমে যাবে। এখন পৌঁছানোর দায়িত্ব রক্তের, রক্তকে নিয়ে যাওয়ার দায়িত্ব ধমনী এবং শিরার। আসো, এটা হচ্ছে হার্ট। এই হার্টের মাধ্যমে খুবই লাইটভাবে বোঝাচ্ছি আমি। হ্যাঁ, এই হার্টের মাধ্যমে রক্তটা যাবে হলো আমাদের সেলে। রক্তটা কিসে যাবে? সেলে যাবে। দেখো, এটা কি যুক্ত রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত রক্ত আমরা জানি কিসের মাধ্যমে যায়? এটা হচ্ছে ধমনী। এটা কি? এটা হচ্ছে ধমনী। এটা ধমনী। ঠিক আছে? ধমনীর মাধ্যমে এটা গেল কোথায়? গেল সেলে গেল। এটা হচ্ছে একটা সেল বা কোষ, বাংলায় লিখি। এটা হচ্ছে একটা কোষে গেল, কোষের দরকার এগুলা রক্তের মাধ্যমে গেল। দেন গেল, ঠিক আছে, এই জায়গাটাতে এরকম একটা ক্যাপিলারি ফর্ম করবে তারা, ক্যাপিলারি ঝালিকা। ঠিক আছে? গিয়ে কি করবে? এই যে অক্সিজেন নিয়ে গেল না, আমরা জানি সেলে আগে এখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়েছে। ওই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে না, এখানে অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড যে আগে তৈরি হওয়া ছিল সেটাকে বের করে নেবে। মানে আমি বুঝাই বলি, এই কোষে অক্সিজেন দরকার, এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনকে সে কাজে লাগিয়ে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতেছে। তাহলে দরকার তার অক্সিজেন বের করে দেওয়া দরকার, আবার কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে তার কোনো কাজ নাই, তার যত কাজ সব অক্সিজেনকে নিয়ে। অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। তাহলে এখানে কিন্তু আগে থেকে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড আছে। যেই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে গিয়ে ব্লাডের মাধ্যমে বেরিয়ে যাইতে হবে, আবার ব্লাড আসার সময় অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে। ব্লাড অক্সিজেনযুক্ত রক্ত হয়ে এখানে সেলে যাচ্ছে, সেলে গিয়ে অক্সিজেনটা দিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিবে, অক্সিজেনটা দিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিবে, গ্লুকোজও দিয়ে দিবে একই সাথে। দেন বেরিয়ে যাবে এখান থেকে, সে এবার বেরিয়ে যাবে কী হিসেবে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেরিয়ে যাবে না, এখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেরিয়ে যাবে। আগে কি ছিল? অক্সিজেনযুক্ত। কে ছিল এটা? ধমনী। এখন কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত। এটার নাম হবে শিরা। তাহলে মাঝখানে যেটা করলো এখানে এক্সচেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে ঢোকা, অক্সিজেনটা তার থেকে বেরিয়ে যাওয়া সেলে, এটা হচ্ছে ক্যাপিলারি। এটা হচ্ছে কি? ক্যাপিলারি বা কৈশিক জালিকা। এটার নাম হচ্ছে কি? কৈশিক জালিকা। বুঝে গেছে? তাহলে এবং এইটা কই যাবে? শিরাটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আবার হৃৎপিণ্ডে ফেরত আনবে, হৃৎপিণ্ড থেকে চলে যাবে লাঙে, লাং থেকে আবার অক্সিজেনেটেড হয়ে আবার এখানে ফিরে আসবে, আবার এদিকে যাবে, এইভাবে চলতেই থাকে আলটিমেটলি। বুঝে গেছে? আমরা সার্কুলেশন যখন পড়বো তখন বিস্তারিত একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেটা পড়ছিলাম, এই জায়গাটা থেকে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের ধমনীতে, ধমনীর মাধ্যমে যায়, কার্বন ডাইঅক্সাইডযুক্ত শিরার মাধ্যমে যাবে। ওকে, তাহলে শিরাগুড়া শরীরের, তাহলে খেয়াল করো, এই যে শিরাটা তৈরি হয়েছে কোথায়?
কৈশিক জালিকাতে না, এটা হচ্ছে কৈশিক জালিকা বা ক্যাপিলারি। এই ক্যাপিলারি থেকেই তো শিরার উৎপত্তি, এই কৈশিক জালিকা থেকেই এই শিরাটা তৈরি হয়েছে এবং এই ধমনীটা শেষ হয়েছে ক্যাপিলারিতেই। তাহলে দেখো, এই ধমনীটা শেষ হয়েছে ক্যাপিলারিতে গিয়ে শিরাটা শুরু হয়েছে ক্যাপিলারি থেকে, এই শিরাটা শেষ হয়েছে হৃৎপিণ্ডে, এই ধমনীটা শুরু হয়েছে আবার হৃৎপিণ্ডে। বুঝে গেছে? আস্তে আস্তে ধমনীটা শুরু হয়েছে হৃৎপিণ্ডে, শিরাটা শেষ হয়েছে হৃৎপিণ্ডে। ওকে, দেন আসো, ধমনীটা শেষ হয়েছে ক্যাপিলারিতে, এই যে ক্যাপিলারিতে শেষ হইল, এই যে শিরাটা শুরুই হয়েছে ক্যাপিলারিতে। আমাদের বইয়ে এই কথাটা বলা আছে যে শিরাগুলা শরীরের বিভিন্ন স্থানের কৈশিক নালিকা থেকে আরম্ভ হয়। তাহলে এটার আরম্ভ হয় কোত্থেকে? শিরা আরম্ভ হয় কোথায় থেকে? কৈশিক নালিকা থেকে, কৈশিক নালী থেকে। ঠিক আছে, কৈশিক নালী বা ক্যাপিলারি থেকে এটা আরম্ভ হয় এবং অসংখ্য কৈশিক নালিকা একত্র হয়ে সূক্ষ্ম শিরা উপশিরা, মানে এটা আমি একেবারে বলে দিছি, এটা সূক্ষ্ম শিরা উপশিরা হয়ে আলটিমেটলি মহাশিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। ওকে, গেল। দেন শিরার প্রাচীর কেমন হবে? শিরার প্রাচীর ধমনীর মতো 3 স্তর বিশিষ্ট হবে। ধমনীতে আমরা 3 স্তর যদিও দেখি না একে, এখানে আমরা টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, টোটাল 3টা স্তর পাবো। আমরা ধমনীর প্রাচীর যদি চিত্র দেখি, এখানে আমরা 3টা স্তর পাবো। যদিও আমাদের এই লেকচারগুলো আবার বইয়েও আমি পড়াবো, তখন আশা করি চিত্র সহ বুঝতে পারবা। এখানে আমরা 3টা স্তর পাবো, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া। এক্সটার্না হচ্ছে বাইরে, মিডিয়া হচ্ছে মাঝখানে, ইন্টারনা হচ্ছে ভিতরে। ওকে, তাহলে এখানে সেম আমরা 3টা স্তর পাবো। দেন এই নালীপথটা একটু চওড়া, তাহলে আমাদের এখানে ফিচার যদি আমরা দেখি, এই নালীপথটা কেমন? নালীপথটা হবে চওড়া। নালীপথ কেমন হবে? চওড়া। বাট ধমনীর নালীপথ কেমন ছিল? পুরু। ধমনীর নালীপথ ছিল সরু, মানে চিকন। বাট এখানে নালীপথটা কেমন হবে? চওড়া, মানে মোটা টাইপ, মানে প্রশস্ত। এখানে নালীপথটা কেমন হবে? চওড়া হবে। এবং সেখানে কোনো কপাটিকা থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কপাটিকা থাকে, এই জায়গায় কপাটিকা কিন্তু থাকবে। বাট আমরা ধমনী বা আঠারিতে দেখলাম কোনো কপাটিকা থাকে না, এখানে কোনো কপাটিকা থাকে না, এখানে কপাটিকা থাকবে না। বাট শিরা বা ভেইনে অবশ্যই কপাটিকা থাকবে। বুঝে গেছে? এবং এর প্রাচীরটা কম পুরু। বাট আমরা ধমনীতে দেখব প্রাচীরটা অনেক বেশি পুরু এবং ইলাস্টিক। বাট শিরার ক্ষেত্রে দেখব এটা কম পুরু, কম স্থিতিস্থাপক, কম পেশিময়। এটা কেমন হবে? কম পুরু, কম স্থিতিস্থাপক এবং কম পেশিময়। ওকে, তাহলে ধমনী হচ্ছে স্থিতিস্থাপক, পুরু এবং পেশিময়। বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে কম পুরু, কম স্থিতি, পেশিময়, মানে উল্টা, সব কিছু উল্টা। এখানে কপাটিকা থাকবে না, এখানে কপাটিকা থাকবে। এটা হচ্ছে আমাদের শিরার সম্পর্কে বিস্তারিত আর কি। হ্যাঁ, ওকে। তো এবার যদি আমরা কৈশিক জালিকা সম্পর্কে জানি, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো কৈশিক জালিকা বা ক্যাপিলারি, তো আমরা যখন এই কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখলাম, ওই চিত্রটাতে খুব সুন্দরভাবে দেখেছি আসলে কৈশিক জালিকাটা কীভাবে তৈরি হয়েছিল। তো পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী হচ্ছে আমাদের মূলত ক্যাপিলারি। হ্যাঁ, আমাদের একটা সেল, এই সেলের মাঝে পেশি বা পেশি ধরলে এখানে আমাদের চুলের মতো, যে এখানে চুলের মানে খুবই পাতলা, আসলে খুবই পাতলা, কারণ এখানে অক্সিজেনটা আমাদের বের হতে হবে, কার্বন ডাইঅক্সাইড আবার এটার মাধ্যমে ভিতরে ঢুকতে হবে। তাহলে এটা কি মোটা হলে চলবে না, এটা হবে চুলের মতো একেবারে পাতলা, অতি সূক্ষ্ম, কারণ প্রত্যেকটা সেল পর্যন্ত এগুলোর বিস্তৃতি। আমরা জানি এখানে কেটে দিলে আমার কৈশিক জালিকা কেটে যাবে, কেটে গেলে কী হবে? কেটে গেলে আমার রক্ত বেরিয়ে আসবে। তাহলে এটা খুবই সূক্ষ্ম হতে হবে না, অনেক লম্বা এগুলো। ঠিক আছে, এবং একে কৈশিক জালিকা আমরা কৈশিক নালী বলি। এতে একদিকে ক্ষুদ্রতম ধমনী, মানে এই যে এইদিকে কি থাকবে? এদিকে ধমনী যুক্ত থাকবে। এটা হচ্ছে ধমনী, যেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসবে, এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরা, এদিকে কি যুক্ত থাকবে? এদিকে শিরা যুক্ত থাকবে, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বের করে দেবে এবং এখানে এক্সচেঞ্জটা হয়ে যাবে। ফলে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়। এখানে ধমনীটা আসলে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র একদম ছোটো যে ধমনী, এখানে এটা যুক্ত হয় এবং কোষকে সে পরিবেষ্টন করে রাখে। এই জায়গায় সে একটা কোষকে সে পরিবেষ্টন করে রাখে এবং এর প্রাচীর অত্যন্ত পাতলা হওয়ার একটাই কারণ, যাতে অক্সিজেনটা সহজে বের হইতে পারে
এবং কার্বন ডাইঅক্সাইডটা সহজে ভিতরে ঢুকতে পারে। এই পাতলা প্রাচীর ভেদ করে দ্রবীভূত বস্তু সব ব্যাপন। ব্যাপন কেন? এখানে আমাদের প্রশ্ন আসতে পারে অক্সিজেনটা কেন শুধু শুধু বেরিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা কেন শুধু শুধু ভিতরে ঢুকে যাবে? এর কারণে আসলে বিশাল এগুলো মেকানিজম আছে, প্রসেস আছে, বাট যদি খুবই সংক্ষেপে বলে দাও, এই জায়গায় সেলে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, বাট রক্তে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। এই যে এক জায়গায় বেশি আরেক জায়গায় কম, এই যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যখন কোনো বস্তু যাওয়া হয় তখন আমরা তাকে বলি ব্যাপন। এটাকে কী বলা হয়? ব্যাপন বলা হয়। যখন অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কোনো বস্তু যায় তখন তাকে আমরা ব্যাপন বলি। এই জায়গায় যখন অক্সিজেন অনেক বেশি বাট এখানে সেলের ভিতরে অক্সিজেন অনেক কম, অক্সিজেন এখান থেকে এখানে চলে যায়, এটাকে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন পরিবহন বলি আমরা। দেন এখানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি উৎপন্ন হয়ে আছে, বাট ব্লাডে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অনেক কম, কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকে যায়, যেটাকে আমরা ব্যাপন বলি। ওকে, তো এভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মূলত প্রবেশ করে। আমাদের শেষ হলো রক্তনালী। টোটাল 3টা রক্তনালী সম্পর্কে পড়েছি। ধমনী, শিরা, কোষিজালি। ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হয়, শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন হয়, কোষিজালিকার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয়। এই জন্য আমরা এক্সচেঞ্জ শব্দটা লিখে রেখেছি। এখন আমাদের ধমনীটা সচরাচর অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং শিরাটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। তবে এক্সেপশন, হুইচ ওয়ান? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি, যেটা ধমনী সচরাচর অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, বাট ফুসফুসীয় ধমনী যেটা, সেটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। এবং আমাদের যেটা আছে শিরা, শিরা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডযুক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা যেটা, সেটা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ওকে, আমরা দেখবো আসলে সার্কুলেশন যখন পড়বো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা কীরকম। দেন আমরা পড়লাম যে ফুসফুসীয় ধমনী কিছু ক্যারেক্টার পড়লাম, এখানে কপাটিকা থাকে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এবং শিরাতে কপাটিকা থাকে। আচ্ছা, গেল। এরপরে ক্যাপিলারিতে আসলাম। ক্যাপিলারির এক প্রান্তে ধমনী যুক্ত থাকে, অপর প্রান্তে শিরা যুক্ত থাকে। অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শিরা নিয়ে যায়। এখানে এক্সচেঞ্জটা করে আলটিমেটলি আমাদের কোষিক জালিকার মাধ্যমে। কোষিক জালিকাটা খুবই পাতলা, যেখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটা হচ্ছে আমাদের রক্তনালী সম্পর্কে বিস্তারিত। আমরা ইনশাল্লাহ এরপরে হার্ট বা হৃৎপিণ্ডের গঠন, কাজ, সার্কুলেশন এই বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে।